আসসালামু আলাইকুম এভরিওয়ান। ছায়ার বিচারক গল্পের তৃতীয় পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। রুমে এসে শুয়ে কি করব ভাবছি, তখনই আমার জান পাখির কথা মনে পড়ল। তাই দেরি না করে আমি তানিয়াকে কল দিলাম। কল দিতেই ধরে বলল, হ্যালো, কে বলছেন? আমি বললাম, জান পাখি, আমি তোমার হবু স্বামী বলছি। তানিয়া বলল, দেখেন, ওই দিনও ফোন করে বিরক্ত করছেন, আজকেও করতেছেন। আপনি আপনার পরিচয় বলবেন নাকি ব্লক করে দিব? আমি বললাম, এই জান পাখি, এমনটা করিও না, তা না হলে আমি মারা যাব। তানিয়া বলল, তুই মরলে আমার কি বল? আমি বললাম, আরে জানু, কি যে বলো না, আমি মরলে তুমি বিয়ের আগেই বিধবা হয়ে যাবে, আর আমি তোমার সেই ছাপড়ি বেয়াদব ছেলে। তানিয়া বলল, কি কুত্তা তুই আমার নাম্বার পাইলি কোথায়? আমি বললাম, ও মা, বইয়ের নাম্বার স্বামীর পেতে আর কতক্ষণ লাগে, তুমি বলো বউজান। তানিয়া বলল, দেখ, আরেকটা আজে বাজে কথা বলবি তো ফোনের ভিতর ঢুকে থাপ্পড় দিব কিন্তু। আমি বললাম, চাইলে আদরও করতে পারো, তাছাড়া ফোনের ভিতর ঢুকার চেষ্টা না করে আমি তোমার কাছে চলে আসি, ভালো করে আদর করতে পারবা বউজান। তানিয়া বলল, আদর পেতে ইচ্ছা করছে তাই না? কালকে কলেজে আসিস, ভালোভাবে আদর করে দিমুনি শয়তান। আমি বললাম, ওকে শয়তানি। এটা বলে ফোনটা কেটে একটু শুয়ে পড়লাম। আর এইদিকে তানিয়া মনে মনে ভাবছে, ছেলেটা এমন কেন? সে আমার সামনে আসলে আমার কেমন কেমন হয়ে যায়, ছেলেটাকে দেখলে কেমন আপন আপন লাগে, এমনটা আর কোনো ছেলেকে দেখলে লাগে না। আচ্ছা, ছেলেটার বন্ধু নাইম হলো রিমির বিয়ে। একটা কাজ করি, রিমিকে বলে ছেলেটা কেমন খোঁজ নিয়ে দেখি, বাকি সব পরে। যেই ভাবে সেই কাজ, রিমিকে ফোন দিয়ে আবিরের নামে খোঁজ নিতে বলল। কমিশনার বলল, হ্যালো রফিক, তোমার কাজ কত দূর হলো? রফিক বলল, এই তো স্যার, একদিনের মধ্যে হয়ে যাবে, আরো কিছু ভালো প্রমাণ জোগাড় করতে হবে। কমিশনার বলল, যত তাড়াতাড়ি করবা তত তাড়াতাড়ি আমাদের লাভ, দেশের লাভ। তারেক কিন্তু বসে নেই, এখন সে সাবধানে কাজ করছে। রফিক বলল, স্যার, চিন্তা করবেন না, আমি এই দিক দেখতেছি। কমিশনার বলল, ওকে, তাহলে দেখো, আল্লাহ হাফেজ। রফিক বলল, আল্লাহ হাফেজ বলে ফোন কেটে ভাবতে লাগলো তারেককে কিভাবে ধরা যায়। এইদিকে কিছুক্ষণ রেস্ট নিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে গেলাম। সেখানে সন্ধ্যা পর্যন্ত আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। এইভাবে প্রতিদিন তানিয়াকে জ্বালানো, তানিয়ার ঝাড়ি খাওয়া, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, বাসায় এসে তানিয়াকে ফোন দিয়ে বিরক্ত করার মধ্য দিয়ে কেটে গেল 4 দিন। অন্যদিকে 4 দিন ধরে পুলিশ অফিসার রফিক অনেক কষ্টে অনেক প্রমাণ জোগাড় করে নিয়েছে, এখন শুধু সময়ের অপেক্ষা। এইদিকে তারেক রহমান তার গোডাউনে বসে তার লোকদের বলছে, এই, তোরা কি কোনো খবর শুনেছিস? ভাই, খবর তো প্রতিদিন টিভিতে দেখি, কানে শুনি, আর কি খবর আছে? তারেক বলল, চুপ শালা, সিরিয়াস মুহূর্তে ইয়ার কি করবে? ভাই, ওই হালার কথা বাদ দেন, আপনি আপনার কথা বলেন। তারেক বলল, শোন নয়ন, রফিক নামের একটা অফিসার আমাকে ধরার জন্য নানান প্রমাণ জোগাড় করছে। ছেলেটি বলল, কি বলেন ভাই? ওই কুত্তার এত বড় সাহস, আপনাকে নাকি ধরবে? আপনি শুধু আদেশ দেন, ওই অফিসারকে আপনার পায়ের নিচে নিয়ে আসবো। তারেক বলল, তেমন কিছু না, তার পরিবার 14 গোষ্ঠীর ইতিহাস নিয়ে আসলেই হবে, বাকি সব আমি করছি। ছেলেটি বলল, ওকে ভাই, আপনি চিন্তা করবেন না, আমরা দেখছি, সন্ধ্যার পর আপনি আপনার ইনফরমেশন পেয়ে যাবেন। অনেক হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, পিএসজি এবং সিরিয়া এই অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখে এবং তাদের ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে অনেক সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ভোটো7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। তারেক বলল, ওকে যা তাহলে। এটা বলে ছেলেগুলো চলে গেল। এইদিকে আমি ছাদে বসে গেম খেলছি। হঠাৎ করে ভাই আমার হাত থেকে ফোনটা কেড়ে নিল। এতে আমার রাগ উঠে গেল। আর আমি ভাইয়াকে বললাম, কিরে, তুই আমার ফোন দিলি কেন? দে আমার ফোন দে। এটা বলতেই ভাই আমাকে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে দিল। আমি থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে ভাইয়ার দিকে তাকিয়ে আছি। ভাইয়া বলল, এই, তুই কে রে আমার পার্সোনাল লাইফ নিয়ে নাক গলানোর? আমি বললাম, আমি কি করলাম? ভাইয়া বলল, কি করিসনি সেটা বল। এই, তুই কে যে আমার বিয়ে নিয়ে এত চিন্তা করিস? আমি তোকে বলছি মেয়ে দেখতে, তোকে বলছি একবারও বিয়ে করব। তুই আম্মুকে কোথাকার মেয়ের ছবি দেখালি, আর আম্মুও রাজি হয়ে গেল মেয়ে দেখতে যাবে। না জানি মেয়েটা তোর মতো ছেঁচড়া। ভাইয়ার কথাগুলো শুনে মনে হলো বুক ফেটে যাবে। আমি কাঁদো কাঁদো গলায় বললাম, ভাইয়া, আমি তোর কেউ না। ভাইয়া বলল, না, তুই আমার কেউ না, আমার কোনো ভাই নেই। এই কথাগুলো শুনে ইচ্ছে করছে মরে যেতে, কিন্তু পারছি না। আমি আবার বলে উঠলাম, ভাইয়া, তুই মেয়েটাকে দেখছোস বা মেয়েটার ছবি?
ভাইয়া বলল, না, আমি কোনো বিয়াদবের পছন্দ করা মেয়ের ছবি দেখবো না, আর দেখতেও চাই না। বিয়ে করা তো দূরে থাক। আর হ্যাঁ, আজ থেকে তুই আমার সাথে মিশবি না, আমার কাজে নাক গলাবি না, আর ভুলেও আমাকে ভাইয়া বলবি না। এটা বলে ভাইয়া হনহন করে নিচে চলে গেল। এতক্ষণ ধরে ভাইয়ার কথাগুলো শুনছি, আর আমার চোখ দিয়ে পানি পড়ছে। এই কথাগুলো আমার কানে নয়, আমার বুকে এসে লেগেছে। আমি ভাবতাম ভাইয়ার সাথে দুষ্টুমি মারপিট করলেও ভাইয়া আমাকে আপন ভাবে, কিন্তু আমার ভাবনা ভুল প্রমাণিত হলো। বেশ, আজ থেকে আমি ভাইয়ার সাথে কোনো কথা বা তার কোনো কিছুতে নাক গলাবো না। আমি আমার মতো থাকবো। আমারই সব দোষ, আমি একটু বেশি করে ফেলি। এটা বলে রুমে গিয়ে শুয়ে পড়লাম। কিছু ভালো লাগছে না, শুধু ভাইয়ার কথাগুলো মনে পড়ছে। ভাইয়া এসব কিভাবে বলতে পারলো? আমি ছোট্ট একটা ভুল না হয় করলাম, কিন্তু এতে এত কথা বলার কি আছে? থাক, ভাইয়া ভাইয়ার মতো। এইভাবে কিছুক্ষণ শুয়ে থেকে পড়তে বসলাম। অনেকক্ষণ পড়ার পর আম্মু রাতে খাবার জন্য নিচে ডাকতেই আমি হালকা ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম। নিচে যেতে দেখি আম্মু আর ভাইয়া খাবার নিয়ে বসে আছে। আমি চুপচাপ আম্মুর পাশে গিয়ে খাবার খেতে লাগলাম। খাবার খাচ্ছি, এমন সময় আম্মু বলে উঠল, আবির, রফিক, তোর আব্বু কালকে আসবে। আমি বললাম, কিন্তু আব্বু তো আরো 2 দিন পরে আসার কথা, তাই না? আম্মু বলল, তবে আজকে কাজ শেষ হয়ে গিয়েছে, তাই কালকে আসবে। আর পরের দিন তোর ভাইয়ার জন্য মেয়ে দেখতে যাব। রফিক বলল, কিসের মেয়ে? কোন মেয়ে? আমি কোনো মেয়ে দেখতে যাব না। আম্মু বলল, চুপচাপ খাবার খা, আমি যেটা বললাম সেটা হবে। এটা বলতেই ভাইয়া চুপ হয়ে রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে, আর আমি মাথা নিচু করে খাবার খেতে লাগলাম। খাবার খেয়ে রুমে এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যে ঘুমের রাজ্যে পাড়ি দিলাম। ভাই, পুলিশ ওইটার খোঁজ পেয়ে গিয়েছি। তারেক বলল, কি বলিস বলতো শুনি। ভাই, ছেলেটার নাম রফিক রহমান, বাবার নাম আতিক রহমান, একজন নামকরা বিজনেসম্যান। মালটা 1 বছর হলো পুলিশে জয়েন দিয়েছে, এখনো পর্যন্ত সততার সাথে কাজ করছে। মালটার একটা ভাইও আছে, নাম আবির, সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দেয়, বলতে গেলে রংবাজ। আর মা গৃহিণী। আরেকটা কথা শুনলে অবাক হবেন। তারেক বলল, কি? মালটার সাথে মালটার ছোট ভাইয়ের কোনো মিল নেই, বলতে গেলে পেট শত্রু। তারেক বলল, তুই যা বলছিস সব শুনলাম। ছেলেটার চাকরি না থাকলেও চলতে পারবে, কারণ তার বাবার টাকা আছে। একটা কাজ কর, ছেলেটাকে থানায় গিয়ে ধমক টমক দিয়ে আসবি, এতে না মানলে বাকিটা দেখা যাবে। ওকে ভাই। এটা বলে ছেলেগুলো চলে যেতে লাগলো। তানিয়া বিছানার উপর শুয়ে ফোনের দিকে তাকিয়ে কি যেন ভাবছে, আর চিন্তা করছে, আজ আবার পাগলটার কি হলো? ফোন করছে না কেন? প্রতিদিন কল দিয়ে জ্বালিয়ে মারে, আজ কি হলো? আচ্ছা, আমি কি একটা কল দিব? না না, এটা কেন করব আমি? আর ছেলেটার কথাই বা কেন ভাবছি? দূর, ছেলেটা কল দিলে দিক, না দিলে না দিক, আমি বরং ঘুমাই। এটা বলে ফোনটা পাশে রেখে শুয়ে পড়লো, কিন্তু ঘুম আসছে না। হঠাৎ পাশে থাকা ফোনটা বেজে উঠতেই তানিয়া খুশি মনে তাড়াতাড়ি ফোন তুলে ফোনের দিকে তাকিয়ে রিমির নাম্বার দেখে মন খারাপ হয়ে গেল। কেন খারাপ হলো সেটা তানিয়া নিজেও জানে না। তানিয়া ফোন রিসিভ করে বলল, রিমি বলল, দোস্ত, কাল কলেজে যাব না, তুই একা যাবি নাকি তুইও যাবি না? তানিয়া কিছু একটা মনে করে বলল, না, আমি যাব। রিমি বলল, কি ব্যাপার দোস্ত? অন্য সময় আমি না গেলে তো যাইতি না, আর কাল হঠাৎ কেন? কারণ কি? তানিয়া বলল, আরে দূর, তেমন কিছু না, তুই যাবি না কেন সেটা বল। রিমি বলল, তোর দুলাভাইয়ের সাথে ঘুরতে যাব তাই। তানিয়া বলল, আজ একটা নাই বলে এমনটা কাউকে বলতে পারছি না। রিমি বলল, তো আফসোস করছিস কেন? বানিয়ে ফেল, আবির ভাইয়া তো আছে, হ্যাঁ বলে দে, তারপর সারাদিন ঘোর। তানিয়া বলল, আরে ধুর, ওই সাপড়ির সাথে কে প্রেম করবে? রিমি বলল, তুই না করলেও কি হবে? আবির ভাইয়ার সাথে প্রেম করতে অনেকেই পাগল, বুঝলি? আরেকটা কথা শোন, আবির ভাইয়া কোনো মেয়ের পিছনে ঘুরেনি, তুই একমাত্র মেয়ে যার পিছনে আবির ভাইয়া ঘুরছে। তানিয়া বলল, তোকে এইসব ফাউল কথা বলতে কে বলেছে? রিমি বলল, কে আবার? তোর দুলা ভাই। এখনো সময় আছে তানিয়া, পরে দেখবা পাখি অন্য খাঁচায় বন্দি হয়ে যাবে, ওয়েটিং লিস্ট অনেক বড়, হ্যাঁ বললে ফুল হয়ে যাবে। তানিয়া বলল, এইসব আজগুবি কথা বাদ দে, রাখ ফোন। এটা বলে ফোন কেটে দিল তানিয়া, আর বিড়বিড় করে বলছে, ওয়েটিং লিস্ট অনেক বড়? আরে আমারও কি কম আছে? এক ইশারায় 10-15টা ছেলে চলে আসবে। বন্ধুদের হয়ে বন্ধুরা মিথ্যা কথা বলে, আর নাইম ভাইয়াও মনে হয় মিথ্যা বলছে, আমি কি বুঝি না নাকি? এইসব কিছুক্ষণ বকে ঘুমিয়ে গেল। আমি সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুমে আসতেই হঠাৎ ফোনে একটা মেসেজ আসলো। মেসেজটা ওপেন করতে একটা মুচকি হাসি দিলাম। আজকে আবার যাব, আমি বারবার চেষ্টা করব, এটা আমার স্বপ্ন, যেটা যেভাবেই হোক আমি পূরণ করব। এইসব বলে রেডি হয়ে সব কাগজপত্র নিয়ে রুম থেকে বের হয়ে নিচে গিয়ে টেবিলে বসলাম। তারপর আম্মু নাস্তা দিতে আমি নাস্তা করতে লাগলাম। নাস্তা করে আম্মুকে সালাম করে বের হলাম।
বাসে উঠে স্বপ্নকে সত্যি করার উদ্দেশ্যে রওনা দিলাম। সিটে বসে আছি, তখনই ফোনটা বেজে উঠলো। পকেট থেকে বের করে দেখি রাফি কল দিয়েছে। আমি রিসিভ করতে রাফি বলে উঠলো, কই হারামি তুই? আমি বললাম, ওরে মামা, কাজে যাচ্ছি, আজকে কলেজে যেতে পারবো না। রাফি বলল, তুই হালা কখনো ভালো হবি না, এক জায়গায় আর কতবার যাবি? আমি বললাম, দরকার হলে 1000 বার যাব, তারপরও স্বপ্ন পূরণ করবো ইনশাল্লাহ। এটা বলে ফোনটা রেখে দিলাম। ও, আপনাদের আমার স্বপ্নের কথা বলিনি। আমার স্বপ্ন হলো একজন সিক্রেট এজেন্ট হওয়া। এই কাজে আলাদা একটা মজা হয়। সাধারণ মানুষের মতো থাকা যায়, যেমন তেমন চলা যায়। এইদিকে তানিয়া কলেজ মাঠে গাছতলায় বসে কিছুক্ষণ বই পড়ে বন্ধ করে এই দিক ওই দিক তাকালো। তানিয়া বলল, কি ব্যাপার, ফাজিলটা এখনো আসলো না কেন? কি হলো আবার? মনে হয় আসতে দেরি হবে। এই বলে মন খারাপ করে আবার বই পড়তেছিল। তখন কোথা থেকে রকি এসে রকি বলল, কি জানো, এইভাবে মন খারাপ করে বসে থাকার কারণ কি? তানিয়া মাথা উঁচু করে বলল, আমার মন খারাপ হোক বা ভালো, এতে আপনার সমস্যা কি? রকি বলল, আমারই তো সব, তুমি আমার। রকিকে থামিয়ে দিয়ে তানিয়া বলল, থামেন, আর কিছু বলতে হবে না। আমার আপনাকে পছন্দ না, আর আপনি যেটা চাচ্ছেন সেটা সম্ভব না। সো আমার পিছনে ঘুরে কোনো লাভ নেই, বুঝলেন? এটা বলে তানিয়া সেখান থেকে উঠে চলে যেতে লাগলো। রকি বলে উঠলো, আমি জানি তানিয়া, তুমি ওই আবিরের জন্য আমার সাথে এরকম করতেছো, তাই না? এটা বলতেই তানিয়া রকির দিকে একটা মুচকি হাসি দিয়ে বলল, আবির থাকুক বা না থাকুক, আপনি যেটা চান সেটা কখনো হবে না। রকি বলল, আমি যেটা চাই সেটা পেয়ে থাকি, আর যেটা পাই না সেটা ছিনিয়ে নি, তারপর ওইটা আমার লাগবে। তানিয়া বলল, দেখা যাবে। এটা বলে তানিয়া চলে গেল ক্লাসে। এইদিকে অফিসার রফিক নিজের কেবিনে বসে ফাইল লিখছে। হঠাৎ করে 7-8 জন ছেলে ঢুকে পড়লো। রফিক বলল, কে আপনারা? এইভাবে অনুমতি না নিয়ে ঢুকার সাহস আপনাদের কে দিল? ওখান থেকে একটা ছেলে টেবিলে বসে পায়ের উপর পা তুলে বলল, আমাদের কোনো জায়গায় কোনো রুমে কোথাও যেতে অনুমতি লাগে না, আমরা যেখানে যাই সেখানেই আমাদের আড্ডা হয়ে যায়। রফিক বলল, ডায়লগবাজি অন্য কোথাও গিয়ে মারিস, এখানে না। কি বলার আছে বল, না হলে এখান থেকে পড়। ছেলেটি বলল, বলছি। মাথা ঠান্ডা করে শোন, আর কথাগুলো মেমোরিতে সেট করে নে। তারেক ভাইকে ধরার স্বপ্ন ছেড়ে দে, তাকে ধরা তো দূরে থাক, তাকে ধরার চিন্তা আজ পর্যন্ত কেউ করেনি। রফিক বলল, কিন্তু আমি তো ওর জন্য জেলও বানিয়ে ফেলছি। ছেলেটি বলল, দেখ, ভালোভাবে বলছি, তোকে সুযোগ দিচ্ছি, যেটা চিন্তা করছোস সেটা মাথা থেকে ঝেড়ে ফেলে দে। একটা কথা মাথায় রাখ, নিজের প্রাণ বাঁচাতে চাইলে তারেক ভাইকে ধরার স্বপ্ন ভুলে যা। রফিক বলল, আর কিছু বলবি? ছেলেটি বলল, না। রফিক বলল, তাহলে বের হ আমার রুম থেকে, বের হ বলছি রুম থেকে। ছেলেটি বলল, আরে আস্তে, এত গরম হয়ে কি লাভ, সুন্দর করে বল। রফিক বলল, তোদের সাথে সুন্দর করে কথা বলার টাইম নাই, বের হ। এটা বলে সবাইকে বের করে দিল রফিক। তারেকের লোকজন যেতে না যেতেই রফিক কমিশনারকে কল দিয়ে বলল, স্যার। কমিশনার বলল, রফিক বলো। রফিক বলল, স্যার, আপনাকে একটা মেল দিয়েছি, ওখানে তারেক রহমানের সব কালো কর্মের প্রমাণ আছে, আপনি আদেশ দেন, বিকালের মধ্যে উঠিয়ে নিব। কমিশনার বলল, ওকে, আমি দিলাম, বিকালের মধ্যে ধরে নিয়ে আসো, আমি অ্যারেস্ট ওয়ারেন্ট পাঠিয়ে দিচ্ছি। রফিক বলল, ওকে স্যার। এটা বলে ফোন কেটে দিল। এইদিকে আমি পরীক্ষা দিয়ে বসে রইলাম ওয়েটিং রুমে, কারণ আর্জেন্ট লোক নিবে, তাই ঘন্টা কয়েক সময়ের মধ্যে মৌখিক পরীক্ষা নিবে, ওটাতে পাশ করলে ইনশাল্লাহ। অন্যদিকে তানিয়া ক্লাসে গিয়েও মন খারাপ, কারণ আমি ক্লাসে নাই, তার কেমন জানি করছে, না পারছে নিজে কিছু করতে, আর না পারছে তার বন্ধুদের জিজ্ঞেস করতে। এইভাবে মন খারাপ করে সকল ক্লাস শেষ করে বাড়ি চলে গেল তানিয়া। এইদিকে আমি মৌখিক পরীক্ষা ভালোভাবে দিয়ে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সিলেক্ট হলে মেসেজ করে জানিয়ে দিবে। অন্যদিকে ভাইয়া সকল প্রকার প্রস্তুতি নিয়ে পুলিশ ফোর্স নিয়ে বের হলো তারেক রহমানকে ধরার উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে তারেকের আড্ডায় গোডাউনে এসে পৌঁছালো সবাই। রফিক বলল, সবাই আমার আদেশ মতো চলবা, আমার অর্ডার ছাড়া এক পা এগোবে না। তোমরা 10 জন পুরো গোডাউন ঘিরে ফেলো যাও, আর তোমরা 6 জন স্নাইপার নিয়ে হাইড পজিশন নিয়ে লুকিয়ে পড়ো, আমি আদেশ করতেই গার্ডদের কট করে দিবে। ওকে স্যার। রফিক বলল, আর আমরা 10 জন সোজা ভিতরে ঢুকবো। এখন তোমরা যে যার পজিশন নিয়ে আমাকে জানাও। কিছুক্ষণের মধ্যে সবাই সবার স্থান জানিয়ে দেওয়ার পর রফিক স্নাইপারদের আদেশ দিতে তারা সাথে সাথে সব গার্ডদের মেরে ফেললো। তারপর রফিক স্যারও তার সৈন্য নিয়ে সোজা গোডাউনের ভিতরে ঢুকে পড়লো। গোডাউনের ভিতরে ঢুকতেই কেউ একজন অন্ধকার থেকে আস্তে আস্তে বলে উঠলো, আসো রফিক আসো, এতক্ষণ তোর জন্য অপেক্ষা করছিলাম আমি। আর রফিক স্যার পাশে অন্ধকারের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে, সে দেখতে চাইছে কে আছে সামনে।
একটু পর অন্ধকার থেকে একটা লোক বের হতে রফিক স্যারকে বলে উঠলো, এতক্ষণ অপেক্ষা করার জন্য ধন্যবাদ মিস্টার তারেক। এখন কি আপনাকে নিয়ে যেতে পারি? তারেক একটু হাসি দিয়ে বলল, তুই ধরবি আমাকে? তুই মাত্র 10 জন পুলিশ নিয়ে আমাকে ধরতে আইছিস আবাল? এটা বলে সেখানে থাকা তারেক রহমানের সব লোক জোরে জোরে হাসতে লাগলো। এতে রফিক সহ বাকি সব পুলিশ চারিদিকে তাকিয়ে দেখে তাদের চারপাশ থেকে তারেক রহমানের লোকজন ঘিরে নিয়েছে। তারেক বলল, তোকে একবার সতর্ক করে দেওয়ার পরেও কেন বাগের ডেরায় থাবা মারতে আসলি? এখন কি তুই বেঁচে ফিরবি? রফিক বলল, সেটা সময় বলে দিবে। তারেক বলল, আচ্ছা আমি বুঝলাম না, তোর মাথায় আমাকে ধরার প্ল্যান দিলটাকে? আমি একজন ভালো রাজনীতিবিদ, মানুষের উপকার করি এবং সামনে এমপি হয়ে জনগণের ভালো করব, কিন্তু তোরা বাধা দিতেছস কেন? রফিক বলল, তুই ভালো মানুষ, তুই তোর উপর যে 49টা খুন, 15টা ধর্ষণ, নারী পাচারকারী, আরো কত কি করছস, আর তুই নাকি ভালো মানুষ? আরে তুই তো একটা জানোয়ার, তোকে তো সরকার ধরার আদেশ দিয়েছে, আর আমি হলে তো মেরে দিতাম। তারেক বলল, এই এই সবাই শুনছিস? এই মালটা তো সবকিছু জানে, ভালো পুলিশ হয়ে সব জানা ভালো, কিন্তু পাকনামি করা ভালো না। তুই একটু আগে কি জানো বলছিস না, খুন করছি 49টা। আর আজকে তোকে দিয়ে 50টা হয়ে যাবে। এই দাঁড়িয়ে কি দেখছিস? সব কয়টাকে ধরে বাদ। তারেক রহমানের কথা শুনে তার লোকজন সবার মাথায় বন্দুক রেখে তাদের থেকে অস্ত্র নিয়ে রফিক স্যারকে সহ বেঁধে ফেললো। বস, সবাইকে বেঁধে দিয়েছি। তারেক বলল, সবাইকে বাঁধছিস, কিন্তু বাইরের মেহমানদের কি আপ্যায়ন করে আনতে হবে? যা, ওদেরকে টানতে টানতে নিয়ে আয়। ওকে বস। এটা বলে সবাই বাইরে চলে গেল। আর এটা দেখে রফিক একটা মুচকি হাসি দিল। আর রফিক স্যারের মুচকি হাসি দেখে তারেক রহমান বলল, আরে স্যার, হেসে লাভ নাই, তুমি তোমার প্ল্যান মতো এখানে আসলেও কাজ কিন্তু আমার প্ল্যান মতো হয়েছে। এটা শুনে পুলিশ অফিসার রফিক অবাক হয়ে বলল, মানে? তারেক একটু হাসি দিয়ে বলল, মানেটা একটু পরেই দেখতে পাবি। এটা বলতে দেরি তারেকের লোকেরা বাইরে থাকা পুলিশগুলোকে পা ধরে টানতে টানতে নিয়ে আসতেছে। এটা দেখে রফিক বলে উঠল, তুই আমার অফিসারদের কি করছিস? তারেক বলল, আরে আরে কুল, উত্তেজিত হোস না, তাদের কিছু করিনি, জাস্ট ক্লোরোফর্ম গ্যাস ছুঁড়েছিলাম, ব্যাস, এতেই সবাই ঘুমিয়ে গিয়েছে। রফিক বলল, তারেক তুই যত চালাকগিরি দেখাস না কেন একটা কথা মনে রাখবি, অতি চালাকের গলায় দড়ি, মরতে তোকে একদিন হবে, আর এই সবের হিসাব একদিন দিতে হবে। তারেক বলল, আমার কথা বাদ দে রফিক, আগে নিজে বেঁচে দেখা। এই এই রফিককে বাদ দিয়ে বাকি পুলিশদেরকে গান পয়েন্টে রাখ। এ কথা বলতে তারেকের লোকজন সব পুলিশ অফিসারের মাথায় বন্দুক ধরে রাখে, আর দূর থেকে তারেক রফিকের দিকে বন্দুক তাক করে রাখে। রফিক বলল, দেখ তারেক, তুই যা করবি আমাকে কর, আমার অফিসারদের ছেড়ে দে প্লিজ। তারেক একটু হেসে বলল, তোকে মেরে যত মজা না পাবো, তার থেকে দ্বিগুণ মজা ওদের মেরে পাবো। আগে ওদের মারবো, তারপর তোকে, আর তোকে দেখাবো ওদের মারতে কেমন মজা লাগে। রফিক বলল, তারেক এমনটা করিস না, আমার ভুলের শাস্তি ওদের দিস না প্লিজ, ওদের ছেড়ে দে। এইদিকে রফিকের কথা তারেকের কানে গিয়েও যাচ্ছে না। তারেক তার লোকদের বলল, গাইজ রেডি? জি বস। রফিক বলল, তারেক প্লিজ। তারেক বলল, বয়েস, আমি শুট বলার সাথে সাথে শুট করবি একজনকে, সেটা হলো আমাদের রফিক স্যারের পাশের জনে। ওকে বস। রফিক বলল, না তারেক। তারেক না শোনার ভান করে বলল, 1 2। রফিক স্যার তার 2 চোখ বন্ধ করে ফেলল, সাথে বাকি পুলিশরাও। 3 শুট। তারেক শুট বলতে দেরি আর বন্দুকের আওয়াজ বের হতে দেরি হলো না। রফিক স্যারসহ বাকি পুলিশ অফিসারদের বুকে মোচড় দিয়ে উঠল। মৃত্যুর যন্ত্রণা একমাত্র সে বোঝে যার মৃত্যু হয়, আর যে জানে সে মরবে তারও আরো কষ্ট। তখনই তারেক দাঁড়িয়ে চিৎকার দিয়ে বলল, না, এটা হতে পারে না, এটা কি করে সম্ভব? এ কথা রফিক স্যারসহ বাকি পুলিশরাও শুনে চোখ খুলে দেখে তো রীতিমতো অবাক। আর অবাক হওয়ার একটা কারণ, সেটা হলো যেই লোকটা পুলিশ অফিসারকে গুলি করতে গিয়েছিল সেই লোকটা মাটিতে পড়ে আছে রক্তাক্ত অবস্থায়, আর তার মাথায় অতি নিখুঁতভাবে বুলেট ঢুকেছে। আর এটা দেখে তারেক বলতে লাগলো, রফিক তুই এটা করে ভালো করলি না, আমার লোককে মেরে তুই নিজে মরবি, সাথে তোর অফিসাররাও। রফিক বলল, আমি তো ধরে নিয়েছি আমি মরবো, সাথে আমার অফিসাররাও, কিন্তু তোর লোককে আমি মারবো কেন? আর কেমনে মারবো? আমার সব লোক তোর হাতে বন্দি। তারেক বলল, তুই যত চালাকি করিস না কেন, মরতে তোকে হবেই। এই তোরা তাকিয়ে কি দেখছিস, সবাইকে শুট করে দে। এই কথা শুনে তারেকের লোকেরা যখনই বন্দুক হাতে নিয়ে পুলিশদের শুট করতে যাবে, তার আগে কোথা থেকে যেন বুলেট এসে সবার খুলি উড়িয়ে দিল। তারেক বাদে তার সব লোকের লাশ পড়ে আছে। তারেক সাথে সাথে মাটিতে বসে পড়লো। কিভাবে সম্ভব? নিমিষেই আমার সব লোক শেষ।
এইবার রফিক হাসতে লাগলো। বলছিলাম না মরতে তোকে হবে, দেখছিস আমি বন্দি, আমার অফিসাররা বন্দি, কিন্তু তোর লোকেরা স্বাধীন হয়েও উপরে চলে গেল। তারেক বলল, আমি বুঝে গিয়েছি, আমার সময় শেষ, আমি আর বাঁচবো না, কিন্তু আমি একা যাব না, তোকেও নিয়ে যাব। এটা বলে তারেক বন্দুক নিয়ে রফিক স্যারকে গুলি করতে গেলে বাকিদের মতো তারও মাথা ছিদ্র হয়ে গেল। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ল তারেক। তারেকের দেহ মাটিতে পড়তে না পড়তেই রফিক স্যাররা কিছু বুঝে ওঠার আগেই 4-5টা স্মোক গ্রেনেড চারপাশে ছড়িয়ে পড়লো। এতে রফিক স্যার সহ বাকি পুলিশ অফিসার কি হচ্ছে কিছু বুঝতেছে না, শুধু সর্দি কাশি। তার কিছুক্ষণের মধ্যে ধোয়া কাটতে কয়েকজন দেখলো তাদের হাত পা খোলা। তারপর তারা গিয়ে সবার বাঁধন খুলে দিল। এরপর রফিক কমিশনারকে কল দিয়ে সব খুলে বলল আর অ্যাম্বুলেন্স পাঠাতে বলল। কিছুক্ষণের মধ্যে অ্যাম্বুলেন্স আসতে আহত পুলিশদের হাসপাতালে আর লাশদের মর্গে পাঠিয়ে দিয়ে তারাও হাসপাতালে গেল। এইদিকে আমি বাড়ি ফিরে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ক্লান্ত শরীর নিয়ে বিছানায় গাইলিয়ে দিতে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো আম্মুর ডাকে। আমি বললাম, এত ডাকছো কেন? আম্মু বলল, তা 12টা বাজে, রাতের খাবার খাবি না? আমি বললাম, কি এত রাত হয়ে গেল আর তুমি আমাকে এখন ডাকতেছো? আম্মু বলল, সেই 9টা থেকে ডাকতেছি, উঠবি উঠবি বলে ওঠার নাম নিচ্ছিস না, ওঠ ফ্রেশ হয়ে আয়। আমি বললাম, আচ্ছা তুমি খাবার রেডি করো, আমি আসতেছি। এটা বলতে আম্মু রুম থেকে চলে গেল আর আমি ফ্রেশ হয়ে নিচে গিয়ে খাবার খেতে লাগলাম। খাবার খেয়ে আসার সময় আম্মু বলে উঠলো, কাল বিকালে কোথাও যাবি না? আমি বললাম, কেন? আম্মু বলল, তোর ভাইয়ার জন্য ভাবি দেখতে যাব। আমি যখনই ঠিক আছে বলবো তখন ভাইয়ার কথাগুলো মনে পড়লো। আর এতে আমি কিছু না বলে আমার রুমে এসে দরজা বন্ধ করে বিছানায় বসে রইলাম। এইদিকে আমার এমন ভাবে যাওয়া দেখে আম্মু হালকা অবাক হলেও কিছু না ভেবে ঘুমাতে চলে গেল। আমি রুমে বসে আছি, কিছু ভালো লাগছে না। তখনই আমার জান পাখির কথা মনে পড়লো। কাল থেকে শুরু করে আজ পুরো দিন তাকে জ্বালাতে পারিনি, তাই এখন জ্বালাবো। এটা বলে আমার জান পাখির নাম্বারে কল দিলাম। আর কল দিতে ফোন থেকে বলে উঠলো, আমার ফোনে টাকা নাই, এখন আপনারা বলেন মেজাজ কিরকম হয়। মাথা গরম করে ফোনটা এক সাইডে রেখে ঘুমিয়ে গেলাম। আর এইদিকে তানিয়া আর সন্ধ্যা থেকে ফোন হাতে নিয়ে বসে আছে, এখন আমার কল আসলো না। এইবার তানিয়া বিরক্ত হয়ে বলল, বুঝেছি, সব ছেলেরা একই রকম, একটা মেয়ের পিছনে ঘোরে, পাত্তা না পেয়ে অন্য মেয়ের পিছনে ঘুরবে। আর এই হারামজাদাও একই কাজ করছে, আমার পাত্তা না পেয়ে না জানি কার পিছনে ঘুরছে। এইবার পিছনে লাগতে আসুক, এমন শাস্তি দিব যে আর কোনো মেয়ের পিছনে ঘুরতে পারবে না। এই বলে অভিমান নিয়ে ঘুমিয়ে গেল। এইদিকে মন্ত্রী নিজাম চৌধুরীর কানে তারেক রহমানের মৃত্যুর খবর আসতে সে কি করবে বুঝতে পারছে না। নিজাম চৌধুরী বলল, এই কে কোথায় আছিস, তাড়াতাড়ি সিকিউরিটি বাড়া, আর কাউকে আমার অনুমতি ছাড়া আসতে দিবি না। কয়েকদিন যাক, পরিস্থিতি ভালো হোক, আর খোঁজ নে তারেককে কারা কারা মারছে, সবাইকে একটা একটা করে ধরে মারবো। শালাদের এত বড় সাহস, এবার থেকে বুঝবে এই নিজাম চৌধুরী কি জিনিস। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও। ধন্যবাদ।